This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আর এই মুহূর্তে আমরা লাগাতার কভারেজ করে যাচ্ছি, নেপালের প্রত্যেকটা মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি। আজ ফুল অ্যান্ড ফাইনালে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আমার সহকর্মী দীপ রয়েছেন আমার সঙ্গে, এবং প্রথমেই আমরা নেপালের এই মুহূর্তের পরিস্থিতি, জ্বলছে নেপাল, সেই ছবি দেখাবো। বিদ্রোহের মুখে গুলি, বিদ্রোহের মুখে অসংখ্য মানুষের মৃত্যু। এখনো পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতিকে প্রশ্নের উত্তরে বলা যায় যে ওলি, প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ, নেপালের কুর্সিতে কে বসবে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। বেশ কিছু নাম দৌড়ে উঠে আসছে, এখনো পর্যন্ত মূলত 4 জনের নাম উঠে আসছে দৌড়ে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন সুশীলা কার্কি, নেপালের শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশীলা। আপাতত নেপালের দায়িত্ব নিতে পারেন সুশীলা, এমনটা সম্ভাবনা এখনো পর্যন্ত। নেপালের কুর্সিতে বলেন্দ্র শাহকে বিদ্রোহীরা আবার চাইছে। কেন বলেন্দ্র শাহকে চাইছে, এই নিয়ে বেশ কিছু তরজা ইতিমধ্যেই প্রকট হয়েছে। কুর্সির দৌড়ে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লবি নামিচান, তার নামও রয়েছে। ডিজে সুদান গুরুংয়ের নামও উঠে আসছে। ফলে পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন নেপালে, সেই নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। পালা বদলের পর নেপালের কুর্সিতে কে বসবেন? ইতিমধ্যে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর পদের দৌড়ে এগিয়ে বলেন্দ্র শাহ। অস্থির নেপালের দায়িত্ব কাঠমান্ডুর মেয়র বছর 35-এর বলেন্দ্রের হাতে তুলে দিতে চাইছেন যারা আন্দোলন করছেন, যারা বিদ্রোহী বলে এখনো পর্যন্ত যাদের ডাকা যায় তারা। নেপালের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেও এমনটা জানিয়ে দিয়েছে। বলেন্দ্র কাঠমান্ডুর মেয়র, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ভারতে। আমরা এই মুহূর্তে এই খবরটা তো থাকবোই, নেপালের সমস্ত আপডেট নিয়ে আমরা নজর রাখবো। তবে এই মুহূর্তে আমাদের সরাসরি উত্তরবঙ্গে নজর রাখতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য পেশ করছেন। আমরা পরিষ্কার বলছি, আমরা মাতৃভাষায় কথা বলবো, অন্য ভাষাও শিখবো। কোনো ভাষাকে আমরা অসম্মান করি না। কেউ যদি রাজবংশী ভাষা বলতে চায় বলুক, আমার আপত্তি নেই। আমি তো বাংলা ভাষায়, আমার মাতৃভাষা, আমি কেন বলবো না? কি অপরাধ আছে? কেউ হিন্দি ভাষায় কথা বলে বলুক, কেউ গোর্খা ভাষায় কথা বলতে চায় বলুক, কেউ নেপালি ভাষায় কথা বলে বলুক, কি আপত্তি আছে? কিন্তু তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না। বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। পরিযায়ী শ্রমিক পরিবার 24,000 ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি। কি দরকার বাইরে যাওয়ার? আর আমাদের এখানে যে 1.5 কোটি পরিবার কাজ করে, তাদের তো আমরা কখনো কোনো খারাপ ব্যবহার করি না। তারা আমার খাদ্যসাথীও পায়, স্বাস্থ্যসাথীও পায়, তারা আমার সব সুযোগ সুবিধা পায়। তাহলে আমাদের লোকেদের তোমরা কিচ্ছু দেবে না, আর মেরে তাড়াবে উড়িষ্যা থেকে, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, ছত্তিশগড় থেকে, মধ্যপ্রদেশ থেকে। ডাবল ইঞ্জিন সরকার, দরকার নেই আমার ডাবল ইঞ্জিন সরকারের। মানুষই বড় পাইলট, মানুষের থেকে বড় পাইলট আর কেউ নেই। দেশের কাণ্ডারি সাধারণ মানুষ। দেশের নেতা কেমন হয়? গান্ধীজি যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বাবা সাহেব আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? মনে রাখবেন, জেসাস ক্রাইস্টকে নিয়ে আমরা বড়দিন করি, ওরা বড়দিনের ছুটি বন্ধ করে দিয়েছে। দেশের নেতা কেমন হয়? নেতাজি সুভাষচন্দ্র বোস হয়। দেশের নেতা কেমন হয়? রবীন্দ্রনাথ ঠাকুর হয়, নজরুল ইসলাম হয়, পঞ্চানন বর্মা হয়, বিরসা মুন্ডা হয়, বিজয় বাদল দীনেশ হয়, ক্ষুদিরাম হয়, প্রফুল্ল চাকি হয়, মাতঙ্গিনী হয়, দেশবন্ধু হয়, প্রীতিলতা ওয়াদ্দেদার হয়। देश का नेता वही होता है जो देश को समझते हैं, देश के लिए समझदारी का काम करते हैं। और देश को नेता वो नहीं है जो जात पात में भाग करते हैं। মনে পড়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা, যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল, বাংলার উপর কেন এত রাগ জানেন? স্বাধীনতা আন্দোলন বাংলা না থাকলে হতো না। ইংরেজরা বাধ্য হয়েছিল, কলকাতা বাংলার রাজধানী ছিল এই ভারতবর্ষের, তখন
ওরা বাংলার সাথে পেরে উঠছিল না, তাই বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গিয়েছিল দিল্লিতে। বাংলার লোক মনে রাখবেন, আমাদের গর্জন, আমাদের তর্জন, আমাদের তরঙ্গ, আমাদের ঢেউ, আমাদের জঙ্গল, আমাদের পাহাড়, আমাদের অরণ্য, আমাদের হৃদয় দিয়ে আমরা বজ্র কণ্ঠে গান গেয়ে বলতে পারি যে আমরা হার মানব না, আমরা মাথা নত করব না। পরিযায়ী শ্রমিক পরিবাররা যারা ফিরে আসছেন, স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কার্ড সঙ্গে সঙ্গে পাবেন। তার ছেলে মেয়েদের কাছাকাছি স্কুলে ভর্তি করে দেবেন, পয়সা যেন দিতে না হয়। এবং তারা 1 বছর পর্যন্ত এখন 5,000 টাকা করে মান্থলি পাবেন, যাতে তাদের সংসারটা চলে যায়। বাংলার বাড়ি আমরা অলরেডি 12 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। 12 না 16 দিয়েছি, 12। ডিসেম্বরে 16 লক্ষ মানুষ পাবেন। কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ করে দিয়েছে, শুধু বলে বাংলা কিছু করে না। তো তুমি সব টাকা তো বন্ধ করে রেখে দিয়েছো। আমার টাকাই আমাদের টাকা, মানুষের টাকা। তোমরা রাজ্য সরকারকে টাকা দাও না, আমাদের টাকার ভাগ। রাস্তা তৈরি করার জন্য 4 বছর টাকা দাও না। তোমার বলবার কোনো অধিকার নেই এই রাস্তাটা খারাপ কেন। আমরা নিজেদের থেকে যা আছে তার থেকে করি, তোমাদের বলবার অধিকার নেই। বাংলার বাড়ি মানুষ কেন পাবে? আগে 47 লক্ষ করে দিয়েছি, 12 লক্ষ এই বছরে করা হয়েছে, 16 লক্ষ ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবে এবং মেতে জুনে সেকেন্ড ফেজ পাবে। তারপরে যেটুকু বাকি থাকবে ফেজ ওয়াইজে করে দেবো। দীপ, আমরা যে খবর ছিলাম, আমরা নেপালের পরিস্থিতি আরো একবার দেখবো। যে প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী মানে নেপালের কুর্সিতে কে বসতে চলেছেন। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন। সিজার, এখনো পর্যন্ত সম্ভাবনাময় দিক যেগুলো উঁকে মারছে, সেই জায়গায় তাকালে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন বলে এখনো পর্যন্ত সম্ভাবনা প্রবল, কারণ বেশ কয়েকটা নাম সামনে চলে আসছে। কার দিকে পাল্লা ভারী এখনো পর্যন্ত যা সিচুয়েশন? দেখো, একটু আগে সহকর্মী দীপ যে নামগুলো বললো তার মধ্যে দুটো নাম কিন্তু সব থেকে বেশি জোরালোভাবে উঠে আসছে। একদিকে যেমন প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কির নাম যেমন আসছে, কিন্তু এই মুহূর্তে যারা এই আন্দোলন করেছে, যারা এই আন্দোলন স্পিয়ারহেড করেছে, সেই জেন জি, তারা কিন্তু অনেক বেশি সাপোর্ট করছে রবি রামিছানেকে। এই রবি রামিছানের উত্থানও কিন্তু খুব চমকপ্রদ উত্থান। তিনি সাংবাদিক ছিলেন, সাংবাদিক থেকে তিনি পলিটিশিয়ান হন এবং 2022 সালে তিনি তার যে দল, সেই দল তৈরি করেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, এবং সেই দল প্রথমবার নির্বাচনেই কিন্তু 10% বেশি ভোট পায় এবং দেশব্যাপী 20টা আসন পায়। এবং তিনি 2024 পর্যন্ত তিনি নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে ছিলেন এবং সেই ব্যক্তিকে নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। তার বিরুদ্ধে এই ওলি সরকার বিভিন্ন সময় তার বিরুদ্ধেও করাপশনের অভিযোগ এনেছে, কিন্তু জেল থেকেও বারবার কিন্তু এই রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এই যে জেনজির আন্দোলনের যে মূল অভিমুখ ছিল, অর্থাৎ দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনকে মদত দিয়ে গেছে, সেই আন্দোলনের পক্ষে কথা বলে গেছে। এবং সেই জায়গা থেকে এই আন্দোলনের পুরোভাগে যারা রয়েছে নব্য প্রজন্ম, তারা কিন্তু অনেকাংশেই রবি রামিছানে দলকেই সব থেকে বেশি পছন্দ করছে, এমনটাই মনে করা হচ্ছে। এবং সেই জায়গায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে নাম উঠে আসছে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহের। কিন্তু এই দুজনের বাইরে যাদের নাম উঠে আসছে তার মধ্যে সুশীলা কার্কির নাম যেমন রয়েছে, এই হামি নেপালের যে মুখ সেই সুদান গুরুংয়ের নাম রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেখানে অনেকাংশেই পিছিয়ে রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটা বড় বিষয় হচ্ছে যে প্রো মনার্ক, অর্থাৎ রাজতন্ত্রের সপক্ষে থাকা দল একটি দল রয়েছে এবং রাজতন্ত্রের সপক্ষে থাকা মানুষরা কাকে বেছে নেবে। সেই কারণে সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে নেপালের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অত্যন্ত ধোঁয়াশায় ভরা। সেনা এখন সাময়িকভাবে একটা অন্তর্বর্তী সরকার চালাচ্ছে, পরবর্তী নির্বাচন
আদৌ হবে কিনা সেটাও জোর দিয়ে বলা যায় না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা একেবারে সেই এই মুহূর্তে সেই জল্পনায় তুঙ্গে পরবর্তী নাম কার উঠে আসে এবং পরিস্থিতি কোন দিকে নিয়ে যায় এই গোটা এখনকার যা পরিস্থিতি সেই পরিস্থিতির জলকে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে। দীপ, সৌজিতের পাশাপাশি আরও একটা জিনিসে নজর রাখতে হবে, জনরোষের আগুন এই মুহূর্তে পুড়ে যাচ্ছে নেপালের ঐতিহ্যশালী একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলো। পুড়ে খাক নেপালের ঐতিহ্যশালী সিংহ দরবার, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গুরুত্বপূর্ণ মন্ত্রক এই সিংহ দরবারেই। নেপালের সিংহ দরবারে প্রায় 1700 ঘর রয়েছে, কিন্তু যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের টেলিভিশন স্ক্রিনে দেখুন, 1908 সালে তৈরি হওয়া এই বিশাল ভবন এই মুহূর্তে কার্যত পুড়ে ছাই। এই সিংহ দরবার ইউরোপীয় ঘরানার তৈরি একটি স্থাপত্য, যা নেপালের অন্যতম দর্শনীয় স্থান। আমাদের সহকর্মী সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, যে ছবি আমরা দেখাচ্ছি এখানে, হ্যাঁ মানে এত ঐতিহ্যশালী, এত মানুষ দেখতে যেতেন দীর্ঘদিন ধরে সেই সিংহ দরবার, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরও বটে, এই মুহূর্তে শুধু ছাই এবং ধ্বংসাবশেষের মতন অবশিষ্ট রয়েছে। দেখো দীপ, এই সিংহ দরবারে 1700টা ঘর আছে, 20টা মন্ত্রক এখান থেকে অপারেটেড হয়। নেপালের প্রাইম মিনিস্টার অফিস এখানে, 4টে কোর্টইয়ার্ড আছে, অর্থাৎ উঠোন আছে, এত বড় বড় দালান আছে। অত্যন্ত দর্শনীয় স্থান এবং ইউরোপীয় স্ট্রাকচারে তৈরি নেপালের একমাত্র স্থাপত্য। কাঠমান্ডুতে, শহরের একেবারে প্রাণ কেন্দ্রে, সেখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং তোমাকে বলে রাখি, 1973 বিপর্যয়, 2015 সালের ভূমিকম্পের পরেও এই দর্শনীয় স্থান কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছিল, সেখানে কিন্তু আগুন লাগানো হয়েছে, জনরোষের আগুন দিয়ে পড়েছে, এবং ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে দাও দাও করে জ্বলছে সিংহদ্বার। তাই তো, সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। সিংহ দরবারের ইতিহাসটা যদি আপনি দেখেন, সিংহ দরবার তৈরি করেছিলেন চন্দ্র শামশের 1908 খ্রিস্টাব্দে, এবং তারপরে নেপালের যে হেরিডিটারি প্রাইম মিনিস্টাররা যত এসছেন একদম মোহন শামশের অবধি, তারা সবাই কিন্তু এই সিংহ দরবার থেকেই শাসন করেছেন। তারপর তো 2007 সালে যখন নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন এখান থেকেই সমস্ত নেপালের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিরা এখান থেকেই তাদের রাজ্য কাজ বা তাদের শাসন কাজ পরিচালনা করত। তো মানে ঐতিহাসিক দিক দিয়ে দেখতে গেলে এই বাড়িটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। বহু ঐতিহাসিক পর্যায়ের সাক্ষ্য বহন করছে এই বাড়িটা, ঐতিহাসিক যে পালাবদল তার সাক্ষ্য বহন করছে এই বাড়িটা। আর এছাড়াও যদি স্থাপত্য রীতির দিক দিয়ে দেখা যায়, তাহলেও কিন্তু ইউরোপিয়ান যে স্থাপত্য রীতি তার সাক্ষ্য বহন করছে সিংহ দরবার, যেটা কিন্তু নেপালে একটা খুবই রেয়ার ফেনোমেনা। এরকম বাড়ি বা এরকম ইউরোপিয়ান স্থাপত্য রীতির বাড়ি কিন্তু নেপাল বা কাঠমান্ডুতে আর খুব একটা দেখা যায় না। তো সেদিক দিয়ে কিন্তু এই বাড়িটার একটা প্রচণ্ড গুরুত্ব রয়েছে। সেই ছবিটা আরও একবার আপনাদের দেখাচ্ছি, যে কথাগুলো বলছিলেন এতক্ষণ ধরে বিশিষ্টরা। দেখুন একবার সেই ছবিটা আরও একবার, নেপালের ঐতিহ্যশালী সিংহ দরবার। এই সিংহ দরবার নেপালের বিদ্রোহী বিক্ষোভকারীরা তারা আগুন ধরিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। এই মুহূর্তে কার্যত ধ্বংসাবশেষের মতন অবশিষ্ট রয়েছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ভবনটি। আর শুধুমাত্র এই সিংহ দরজায় কি, আর একটা ছবি দেখাই আপনাদের, বিদ্রোহীদের হিংসার আগুনে পুড়ছে একের পর এক সরকারি অফিস। পানি ট্যাঙ্কি সীমান্ত লাগোয়া কাঁকড়ভিটা থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। আর পুলিশ অফিস, আজ সকাল থেকে কিন্তু পুলিশ অফিসে গেট বন্ধ, সেই গেট আর খোলেনি। সাধারণ মানুষজন এলাকায় আছেন, যে পোড়া ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। তবে সব মিলে এখনও থমথমে নেপাল, তবে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টাটুকু অন্তত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন তাদের যে দাবি ছিল সেই দাবি এখন অনেকটা মিটেছে, তাই তারাও এখন ধীরে ধীরে গোটা এলাকাকে স্বাভাবিক করতে চাইছেন। বিদ্রোহের আগুন যে থিকি থিকি জ্বলছিল, সেই আগুনেই পুড়ে ছাই একাধিক সরকারি অফিস এবং বিভিন্ন যে সীমান্ত এলাকায় যে নেপালের ঝাপার এই যে বিভিন্ন অফিসগুলো। আমি একবার দেখাবো ছবিটা, সেই আগুন কিন্তু এখনো কোথাও ধিকি ধিকি জ্বলছে। ঘর বাড়ি পুড়ে ছাই বিভিন্ন এলাকায়, এখন শুধুই সবটাই এই ধ্বংসস্তূপ, গোটা এলাকা জুড়ে পোড়া চিহ্ন। আমি দেখাচ্ছি ঘরগুলো ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। পুলিশ ব্যারাকের ভেতর কার্যত কিভাবে আগুন লাগানো হয়েছে, এই আগুন কার্যত পুড়ে ছাই আস্ত পুলিশ ব্যারাক। গোটা এলাকা জুড়ে বিদ্রোহের আগুন কিন্তু স্পষ্ট, জনতার রোষ আছড়ে পড়েছে গোটা এলাকায়। আমার সহকর্মী প্রসেনজিৎ দেখাচ্ছিলেন কিভাবে নেপালে জনরোষ সেখানে আগুন হয়ে ছড়িয়ে পড়েছে। নেপালে এই যে গণরোষ, দেশে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এবার তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির তিনি সরব হয়েছেন।
কি বলেছেন তিনি? বলেছেন কবে যে আমাদের দেশের তানাশাহীদের একই হাল হবে আর দুর্নীতির শিরোমণিদের মুখোশ খুলে যাবে বলে তিনি প্রশ্ন করেছেন অনেকটা গানের কলির ছলে। আর কবে, আর কবে? আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন? সোশ্যাল মিডিয়াতে সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, আপনার কি প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় কতটা বিবেকের জাগ্রত হওয়া? নিজের দলের বিরুদ্ধেই বলছে, কারণ ভাগ পায়নি তো। তার কারণ যখন পুলিশের চাকরি করেছে তখন অনেক কামিয়েছে, আর এখন তৃণমূলে আসার পর যেভাবে চুরি লুট হচ্ছে সেই ভাগে কম পড়েছে, সেই কারণেই বলছে। অতএব আমি মনে করি তৃণমূলের বিধায়ক তৃণমূলের বিরুদ্ধেই ঘুরে ফিরে বলছে, তৃণমূলের চুরির কথাই বলছে, কারণ চোর একটাই পশ্চিম বাংলায়, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে আপনাদের দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম মুখ ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, তিনি শান্তির কথা বলে অভ্যুত্থানের পক্ষে সওয়াল করছেন শাসক দলের বিধায়ক, কি বলবেন আপনি? না, প্রথম কথা দেখুন, নেপালের এই পরিস্থিতি নিয়ে আমরা সকলেই উদ্বিগ্ন। এই সময় দাঁড়িয়ে রাষ্ট্র হিসেবে নিশ্চয়ই 140 কোটি ভারতবাসী আমরা আমাদের দেশের সরকারের পাশে রয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে এয়ারপোর্টে আপনাদের সাংবাদিকদের সামনে সেটা পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে, এই যে নেপাল বলুন, কদিন আগে বাংলাদেশ বলুন, বা তার আগে শ্রীলঙ্কা বলুন, সব জায়গায় গণ অভ্যুত্থানের কিন্তু মূল কারণ হচ্ছে গণতন্ত্রহীনতা এবং সরকারের প্রতি বিশ্বাস চলে যাওয়া। আজকে গতকালকে যখন নেপালের স্লোগান উঠেছে অলি চলে যাওয়ার পরে, অলি চোর গদি ছোর, অলি চোর গদি ছোর, সেই স্লোগানটা কিন্তু খুব চেনা চেনা স্লোগান। সুতরাং আমরা আবারও বলছি, অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, এই দিন যেন আমাদের দেখতে না হয়। তার জন্য আমাদের দেশের যারা সরকার, যারা মানুষকে বেনাগরিক করতে চাইছেন, তারাও যেন এই জিনিসগুলো মাথায় রাখেন। কিন্তু এই সংকটের কালে দল হিসেবে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে দেশের সরকারের পাশে, বিদেশ মন্ত্রকের পাশে, মুখ্যমন্ত্রী পরিষ্কার সেই হুমায়ুন কবিরের এই মন্তব্য, এটা কি আপনি এটা কিসের হুমায়ুন কবির দলের অফিসিয়াল স্পোকসপারসন নন, তাই উনি ওনার ব্যক্তিগত ক্যাপাসিটিতে কিছু বলতেই পারেন। প্রত্যেক মানুষের নিজস্ব সত্তা আছে, ব্যক্তিগত মত আছে, কিন্তু ওনার মতটা দলের স্পোকসপারসন যেহেতু উনি নন, তাই এক্ষেত্রে সেটা দলীয় মত নয়। ধন্যবাদ আপনাকে। যখন কলকাতার বাসে পকেটমার ধরা পড়ে, পকেটমারকে বাঁচানোর জন্য পকেটমারের বন্ধুরাই চোর চোর মার মার করতে করতে ওকে নিয়ে পালিয়ে যায়। তো তৃণমূল কংগ্রেসের বিধায়কের আগে সেই জন্য দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে, গণ অভ্যুত্থান নিয়ে। দুর্নীতির জন্য যদি গণ অভ্যুত্থান কোথায় হতে হয়, তা পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরাই ঘোষণা করুক না কেন, আমি মন্ত্রী, আমাকে প্রতি বছর আমার সম্পত্তির খতিয়ান মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা করতে হয়। তৃণমূল কংগ্রেসের নেতারা 11 সালে ক্ষমতায় আসার আগে কার কি সম্পত্তি ছিল, বর্তমানে নিজেরা এবং নিজেদের আশেপাশে ছেলে মেয়ে বউ বন্ধু শালি এদের নামে কত সম্পত্তি হয়েছে তার একবার লেখাজোখা দিক না, বাংলার জনগণ দেখুক। অশান্ত নেপাল, পরিবারের সদস্যরা কি অবস্থায় রয়েছেন তা নিয়ে রীতিমতন উদ্বিগ্ন কলকাতায় থাকা পরিজনেরা। পরিষেবা স্বাভাবিক না থাকায় ফোনেও যোগাযোগ করতে পারছে না পরিবারের সঙ্গে। পরিস্থিতি জানতে একমাত্র ভরসা টেলিভিশনের পর্দা। যারা কথা শেয়ার করছে, যারা কথা পাবলিক করছে, তাদেরকে ধরে মারধর করা, বাড়ি জ্বালানো এসব হচ্ছে বলে তাদের সাথে কোনো যোগাযোগ এখন হচ্ছে না আমাদের। পরিস্থিতি দেখে তো বিশ্বের একটা ভয় লাগছে, কেন কি ওইখানে আমার বাবা মা দাদা ভাই সবজনই আছে। বারবার একই কথা মনে ঘুরে যে ওরা ঠিক আছে কি না, ফোন তুলছে না, ফোনে কথা হচ্ছে না, স্টুডেন্টকেও গুলি ধুলি করে মারা হচ্ছে। তো তাই জন্য এখন আমাদেরও মনে একটা ভয় আছে। অন্য কারণ আছে, ওই भ्रष्टाचार की वजह से। तो एक ही रीज़न है, वो है प्राइम मिनिस्टर की वजह से। तो अभी वो लोग भी रिजाइन कर दिया है। अभी जो भी होना है पीस रहना चाहिए नेपाल पे भी। ये झगड़ा करके अब नहीं रहेगा। वो ज़्यादा भी हो रहा है तो प्राइवेट प्रॉपर्टी पे ही जा रहा है सब। तो इसलिए नेपाल पे पीस रहो वही है। প্রতিবেশী দেশের অস্থিরতায় বদলে গিয়েছে সীমান্তের ছবিটা। আপনাদের দেখাবো সেই ছবি। যে পানি ট্যাঙ্কি সীমান্ত গম গম করতো, আজ শুনশান সেখানে।
নেপাল থেকে ভারত থেকে নেপালে কেউ যাচ্ছেন না, ওপার থেকে আসা নেপালিদের সংখ্যাও কমেছে। যে পানি ট্যাঙ্কি গমগম করে ভারত নেপাল সীমান্ত, সেই পানি ট্যাঙ্কি আজকে থমথম করছে এবং কিছুক্ষণ আগেও আপনাদের দেখাচ্ছিলাম সেখানে সার বেঁধে দাঁড়িয়ে আছে ট্রাক। আমার সহকর্মী সেখানকার ছবি পাঠিয়েছেন, আমাদের প্রতিবেদন পাঠিয়েছেন, একবার দেখাবো। ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি থেকে দুখানা ব্রিজ দিয়ে মূলত যাতায়াত চলে নেপাল এবং ভারতের মধ্যে। এই একটি ব্রিজ, যে ব্রিজটি দিয়ে সড়ক পথে হেঁটে বা অটো টোটোর মাধ্যমে সাধারণ মানুষজন যাতায়াত করেন, এবং অন্য একটি ব্রিজ যে ব্রিজ দিয়ে গাড়ির মাধ্যমে দুদেশের মধ্যে যাতায়াত চলে। এই দুটো ব্রিজ দিয়েই কিন্তু অন্যান্য যে সাধারণ দিনগুলো, সেই দিনগুলো শয়ে শয়ে মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। কিন্তু গত দুদিনের যে অস্থিরতা নেপাল জুড়ে, সেই অস্থিরতার জেরে কার্যত যে ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করে সেই ব্রিজ জনশূন্য। কার্যত মনে হচ্ছে দেখে বন্ধের চেয়ার নিচে গোটা এলাকা। কিন্তু যে এলাকা দিয়ে সাধারণ মানুষ চলাচল করেন, সেখান দিয়ে নেপালের দিকে খুব কম সংখ্যায় মানুষ যাচ্ছেন, কিন্তু প্রচুর মানুষ যারা নেপালে গিয়ে আটকে পড়েছিলেন তারা কিন্তু এবার ধীরে ধীরে ফেরার চেষ্টা করছেন। ইতিউতি বেশ কয়েকজন ফিরছেন। যারা ফিরছেন তারা বলছেন গোটা এলাকা জুড়ে কার্যত কারফিউ চলছে, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেনাবাহিনী গোটা এলাকায় টহল দিচ্ছে এবং বিস্তীর্ণ এলাকা কার্যত শুনশান হয়ে রয়েছে। যে বাসিন্দারা নেপাল থেকে ভারতের দিকে আসছেন তারা বলছেন আজ নতুন করে অন্তত সকাল অবধি কোনো আন্দোলন দেখা যায়নি। গোটা এলাকা জুড়ে শুধুমাত্র ভারী বুটের শব্দ। নেপালের সেনাবাহিনী গোটা এলাকা জুড়ে টহল দিচ্ছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ভারত नेपाल सीमांतेर पानी टैंकी। सब सेना के हाथ में चल गया। और अभी स्थिति क्या है? स्थिति अभी बहुत शांत है। कुछ जल रहा है? नहीं, कुछ अब जलने का वो तोड़फोड़ करने का कोई चांसेस नहीं है। अभी तो शांत हो गया है। रास्ता में लोग तो है, कर्फ्यू तो है? कर्फ्यू नहीं है, कर्फ्यू नहीं है। लोग आए काकरबिटा में, अभी चल रहा है, लोग आदमी लोग चल रहा है। इंटरनेट चल रहा है? इंटरनेट चल रहा है, सब चल रहा है। अभी इंटरनेट बंद हो गया था, जो बंद हो गया था, खुल गया वो सब। हम लोग चाहते हैं अभी नया सरकार आएगा होगा, अब नया गठबंधन होगा वही तो है। अभी जनता का चुनने का, प्रधानमंत्री चुनेगा होगा जनता लोग। অন্যদিকে বিহারের রক্সৌল সীমান্তে কড়াকড়ি অনেকটাই বেড়ে গিয়েছে। নেপালে যেতে দেওয়া হচ্ছে না ভারতীয়দের। অনেকের পরিজন তারা নেপালে আটকে রয়েছেন। কেউ কাজ করেন কাঠমান্ডু বিভিন্ন প্রান্তে তারা কাজ করেন, ফলে সেখানে বুঝতেই পারছেন তাদের কি পরিস্থিতি। নেপালে যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতি দৃশ্যপট একেবারে বদলে দিয়েছে। রক্সৌল সীমান্ত থেকে সেই ছবি তুলে ধরেছেন আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি আকাশ ব্যাস। দেখাবো আপনাদের। जो नेपाल जाने की कोशिश कर रहे हैं लेकिन उन्हें जाने नहीं दिया जा रहा है। बैरिकेडिंग कर दी गई है, यहाँ रस्सी लगा दी गई है और साफ तौर पर में ये कह दिया गया है कि आपको यहीं रहना है, इससे आगे जाने की इजाजत नहीं है। यहाँ सुरक्षाकर्मी खड़े हैं। आपको कहाँ जाना है? बीरगंज जाना है। कहाँ के रहने वाले हैं आप? हम तो रक्सौल के रहने वाले। रक्सौल के रहने वाले। क्या कहा जा रहा है, क्या कह रहे हैं लोग? कुछ पता नहीं चल रहा। पता नहीं चल रहा, हालात भी ठीक नहीं है। आपको कहाँ जाना है चाचा? छाता पिपरा चौक पर जाना। छाता पिपरा चौक। कहाँ से आ रहे हैं आप? गोपालगंज से आ रहे हैं। गोपालगंज से। तो ये आप लोगों को पहले से पता था कि नेपाल में स्थिति खराब है? नहीं पता था। नहीं पता था। तो अब क्या कहा जा रहा है कि नहीं जाना? हाँ, नहीं जाना है। और भी कुछ लोग हैं, उन लोगों से मैं बात करता हूँ। आपको भी नेपाल जाना है? हाँ। क्या कह रहे हैं ये लोग? नहीं जाने दे रहे हैं। नहीं जाने दे रहे हैं। क्यों जा रहे थे आप नेपाल? रोजी रोटी के लिए, कमाने के लिए। वहाँ नौकरी करते हैं आप? हाँ। कहाँ करते हैं? यही छपकैया। छपकैया, ये वीरगंज के पास जो छपकैया हाँ, है, हाँ। तो बंद कर दिया गया है वहाँ। कहाँ जाए के बाबू? केडिया आँख अस्पताल। आँखा अस्पताल। कौन है वहाँ? बाबा जी है हमारे। वहाँ एडमिट हैं? हाँ, पहले से ही है? हाँ। कब एडमिट करवाए? आज से 4 रोज पहले। 4 दिन पहले? हाँ। तब ये स्थिति नहीं रही होगी? नहीं। तो अब क्या कह रहे हैं, वहाँ उनके साथ कोई है कि नहीं है? है वहाँ। है? हम जा रहे थे, ऐसे मिलने जा रहे थे। हाँ। हाँ। तो नहीं जाने दे रहा? नहीं। आपको भी जाना है? हॉस्पिटल जाना है। कौन सा हॉस्पिटल? माँ भवानी करके है, बीरगंज के पास। वीरगंज में होटल है। कोई एडमिट है या? ना, दवा कराना है ऐसे। दवा पहली बार जाना है। पहली बार जाना है। तो इन लोगों की बातों से आप ये अंदाजा लगा सकते हैं, लोगों की बातों से ये बात साफ समझ आती है कि भारत और नेपाल का कैसा रिश्ता रहा है। भारत और नेपाल के लोग कैसे एक दूसरे के लिए सहयोग बनकर, एक दूसरे के लिए चट्टान बनकर हमेशा खड़े रहते हैं। कुछ लोग यहाँ खड़े हैं, इन लोगों से मैं बात करूंगा। ये वो लोग हैं जो नेपाल जाने की कोशिश कर रहे हैं। किसी को दवाई लेने जाना है, किसी को अस्पताल में अपने लोगों से मिलने जाना है, किसी को अपने रिश्तेदार के घर जाना है, किसी को रोजमर्रा का सामान लेने के लिए जाना है, किसी को वहाँ नौकरी करने जाना है, लेकिन कोई भी नहीं आ जा पा रहा है। कहाँ घर है? रक्सौल में। मुझे कहाँ जाना, कहाँ है? बीरगंज जाना है। बीरगंज जाना है। हाँ।
क्यों जाना है वीरगंज? थोड़ा दवा लाना है। तो वो दवा इंडिया में नहीं मिलती? नहीं, इंडिया में नहीं मिलेगा। वहीं मिलेगा? हाँ, वहीं मिलेगा। तो नहीं जाने दे रहा है? सब पब्लिक नहीं जा रहा है तो हम कहाँ से जा पाएंगे? हाँ, मना कर दिया गया है ना, कई सबको मना किया जा रहा है। आपको कहाँ जाना है? सर हमको जाना नहीं, हम यहीं के व्यापार करते हैं। हाँ। तो अभी बंद के स्थिति में सिचुएशन में हम लोग अभी कारोबार पे बहुत असर पड़ा है। हाँ। ये बॉर्डर बंद होने से हम लोग को असर पड़ा है। ऐसा स्थिति रहेगा तो हम लोग भूखे मर जाएंगे। अलग अलग समस्याएं हैं लोगों के पास। आपको कहाँ जाना है? आपको भी जाना है? हमको नेपाल जाना है। कहाँ जाना है नेपाल में? नेपाल में वीरगंज जाते हैं, काम करते हैं। वीरगंज में काम करते हैं? कहाँ काम करते हैं वीरगंज? वीरगंज में आदेश नगर में काम करते हैं। अब रोका है तो कैसे में चल जाएगा हम? कह रहे हैं कि उस तरफ हालात जो है वो ठीक नहीं है। वो ठीक बोलता है, ठीक बोल रहा है। ठीक कहता है। जाएगा तो हम लोग पहुंच जाएगा तक जिम्मेदारी जाएंगे तो फंस जाएंगे। कौन गारंटी? लोग इस बात को समझ भी रहे हैं कि वो अगर इस हालात में वहां चले गए तो वो वहां जाकर फंस जाएंगे। जो हालात है, जो सिचुएशन है, उस सिचुएशन में इस तरफ से उस तरफ और उस तरफ से इस तरफ आना मुनासिब नहीं लग रहा है। सुरक्षा कर्मियों को लग रहा है कि अगर लोग आएंगे जाएंगे तो स्थिति और ज्यादा खराब होगी। कैमरा पर्सन सुनील सिंह के साथ आकाश वत्स, रक्सौल, बिहार। এভারেস্টের দেশে বিদ্রোহের আগুন। কাঠমান্ডুতে পুলিশ শোকিত আগুন পরপর জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুলিশের গাড়ি। বিদ্রোহের আগুন থেকে ছাড় পায়নি হোটেল, শপিং মলও। এই মুহূর্তে গোটা নেপালের অশান্ত পরিস্থিতির সমস্ত খবর আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিচ্ছে TV9 বাংলা। আমাদের তিনজন প্রতিনিধি তাদের প্রাণ বাজি রেখে এই মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং করছেন। এমনকি তারা কার্যত সেনা কর্ডনের ভিতর থেকে তারা রিপোর্টিং করছেন। এই সমস্ত আগুনে পোড়া হোটেলের ভিতর ঢুকে প্রত্যেকটি ঘরের অবস্থা সেটাও পৌঁছে দিচ্ছি আপনাদের ड्राइंग रूम पर्यंत। इस वक्त हम काठमांडू के भाट बटेनी सुपर मॉल के ठीक सामने हैं। कल जब प्रदर्शनकारी सड़कों पर उतरे तो न सिर्फ सरकारी संपत्तियों को नुकसान पहुंचाया गया बल्कि जो प्राइवेट प्रॉपर्टीज भी थी और उनसे नेताओं का संबंध था, ऐसी प्रॉपर्टीज को भी आग के हवाले कर दिया गया। सबसे पहले ये बोर्ड देखिए, ये यहाँ का बहुत बड़ा और बहुत चर्चित मॉल है। भाट बटेनी सुपर मॉल इसको कहा जाता है, सुपर स्टोर कहा जाता है। और कैसे कल जो आग लगाई गई थी उसका धुआं अब भी आप इस वक्त इस मॉल के में जलते हुए और धुएं को उठते हुए देख सकते हैं। थोड़ा चेतन आ गया ये और बहुत तेजी के साथ हम लोग दिखाते चलते हैं और आप देखते चलिए कि पूरा सुपर स्टोर लगभग 1, 2, 3, 4, 5 मंजिला ये सुपर स्टोर पूरी तरह से जलकर खाक हो गया और अब भी अंदर से आग और धुआं उठ रहा है। इसके सामने बहुत सारे बेकरीज और मॉल थे, इसको छोड़ दिया गया। लेकिन वो संपत्तियां जिनसे नेताओं का संबंध था और अपने पद पर रहते हुए उन्होंने वो संपत्ति को अर्जित किया था, उन संपत्तियों को आग लगा दिया गया। ये फ्रंट व्यू है और इस फ्रंट व्यू को देखते चलिए। सामने सड़कों पर बिखरा मलबा और ऊपर से लेकर नीचे तक के शॉट। पहले नीचे का मलबा एक बार यहां से वहां तक चेतन दिखाइए। अब भी अंदर आग जल रही है, सुलग रही है और धुआं उठ रहा है। अब इस 5 मंजिला मॉल की तस्वीर हम आपको दिखा रहे हैं। पूरा मॉल 1 फ्लोर, 2 फ्लोर, 3 फ्लोर, 4 फ्लोर, 5 फ्लोर, ग्राउंड फ्लोर से लेकर टॉप फ्लोर तक आग के हवाले कर दिया गया। और गनीमत रही कि सामने की दुकानें बच गई। अभी भी कई इमारतें ऐसी हैं जहां पर धुआं निकल रहा है और वहां पर मुझे लिखा हुआ नजर आ रहा है वेकअप नेपाल। मतलब जो जिस जेनजी जनरेशन की बात की जा रही थी, वो जेनजी जनरेशन जब सड़कों पर उतरती है, कैसे लोगों से अपील करती है। और उसके बाद देखिए ना सिर्फ आग लगाया गया बल्कि सुपर स्टोर में जमकर लूटपाट की गई और अंदर से सामान फेंका गया। ये एक डिनर सेट है, ये डिनर सेट का ये गत्ता है और अंदर ये जो प्लेट्स है, कटोरी है, चम्मच है, सब कुछ तोड़कर यहाँ पर फेंका गया है और उसकी तस्वीरें आप साफ तौर पर देख सकते हैं। ना सिर्फ तोड़फोड़ की गई है, आग लगाया गया है, बल्कि जमकर इस तरह के प्रतिष्ठानों में लूटपाट भी की गई है और 24 घंटे लगभग होने को आ रहा है और अब भी इन इमारतों में आग लगी हुई है। এই সমস্ত একের পর এক ছবি আপনাদের দেখাচ্ছিলাম। দেখছেন গোটা নেপাল এই মুহূর্তে কার্যত জ্বলে পুড়ে খাক। সেখানকার রাজপথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ হোটেল, সেখানকার সরকারি দপ্তর কার্যত সব পুড়ে ছাই হয়ে গেছে। যার প্রভাব কিন্তু এ রাজ্যেও এসে পড়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ বাংলা সীমান্তে নেপাল থেকে যে অশান্তি নেপালে শুরু হয়েছে তার প্রভাব কিন্তু বাংলাতেও পড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এই মুহূর্তে উত্তরবঙ্গে। জানিয়ে রাখবো আপনাদের নেপালের পরিস্থিতি এই মুহূর্তে উত্তাল। কাঠমান্ডু বিমানবন্দরের দখল নিয়েছে সেনা। সমস্যায় পড়েছেন তীর্থযাত্রীরা, মানস সরোবরে যাওয়া তীর্থযাত্রী এবং পর্যটকদের অনেকেই আটকে পড়েছেন। পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত সরকার।
ভারত নেপাল সীমান্তেও কড়াকড়ি শুরু। যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছি, সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আশা করি শান্তি ফিরে আসবে। মনিটরিং করব। ট্যুরিস্ট যারা গেছেন, আমি জানি অনেকে ভ্রমণ যাত্রী বেড়াতে গেছেন, তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি, যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন, আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো। চিন্তা করবেন না, এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না। একটু শান্তি ফেরাতে দিন, ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব। এবার ইউরোপের পাশে একটু আমেরিকার দিকে নজর রাখি। সেখানে শুল্ক যুদ্ধের মধ্যে এবার সুর নরম ট্রাম্পের। বাণিজ্য চুক্তি নিয়ে এখনও ভারতের সঙ্গে আলোচনা চলছে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হওয়ার বিষয়েও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের সমস্যার সফল মীমাংসা সম্ভব, এটাই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কি ভারতের যে অনড় মনোভাব, যে নাছর মনোভাব, তাতেই এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে ট্রাম্প? তাই প্রথম দিকে যতটা আক্রমণাত্মক তিনি হয়েছিলেন ভারতের বিরুদ্ধে, এবার কি সুর নরম করতে তিনি বাধ্য হলেন? এটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। আর ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় পাল্টা বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু এবং দীর্ঘদিনের অংশীদার। আমি নিশ্চিত যে আমাদের বাণিজ্য আলোচনা ভারত মার্কিন অংশীদারিত্বের অসীম সম্ভাবনার পথ প্রশস্ত করবে। সোশ্যাল মিডিয়ায় এমনটাই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যত তাড়াতাড়ি সম্ভব এই আলোচনাগুলো শেষ করার জন্য কাজ করছে আমাদের টিম, লিখেছেন নরেন্দ্র মোদী। ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছি, বার্তা তাঁর। আমাদের উভয় দেশের জনগণের জন্য একটা উজ্জ্বল আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমরা একসঙ্গে কাজ করব, বার্তা এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপেক্ষা করুন না, আরো অনেক কিছু হবে। মোদিজির উপর ভরসা রাখুন, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মালদায় একের পর এক তৃণমূল নেতার বাড়িতে হামলা, আগুন। তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ। প্রতিবাদে মালদার হরিশ্চন্দ্রপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তাদের। মন্ত্রী তাজমুল হোসেনের ভাইয়ের নির্দেশে হামলা বলে অভিযোগ উঠছে, খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূলের ছাত্র নেতার হাতে আগ্নেয়াস্ত্র। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। ছাত্র নেতার হাতে কিভাবে আগ্নেয়াস্ত্র, প্রশ্ন তুলে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে বিজেপি। ভুয়ো ছবি দাবি করে পাল্টা সাইবার ক্রাইম বিভাগে তৃণমূল ছাত্র নেতা সম্রাট পাল দ্বারস্থ হয়েছে। এবার ভাটপাড়া বিধানসভা এলাকায় ভুতুরে ভোটারের হদিশ। ৯,৩৭৭ জন ভুয়ো ভোটারের তালিকা প্রকাশ বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। তালিকা নির্বাচন কমিশনেও পেশ বিজেপি নেতার। তৃণমূলকে তুলোধনা করেছেন অর্জুন সিং। বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রামের মোহাম্মদপুর। বিজেপি কর্মীর দোকান ভাঙচুর, লুটপাটের অভিযোগ। প্রতিবাদে এলাকায় মিছিল বিজেপি নেতৃত্বের, পাল্টা মিছিল তৃণমূল কংগ্রেসেরও। অঙ্গনওয়াড়ি মিড ডে মিলে পোকা, খিচুড়ি খেয়ে অসুস্থ 140 জন শিশু। হাওড়ার জগৎবল্লভপুরের দিঘির পাড় এলাকায় উত্তেজনা, খাবারে পোকা পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। অঙ্গনওয়াড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন তারা। চালের গুণগত মান না দেখেই রান্না, স্বীকার করেছেন রাঁধুনি। সুন্দরবনের গোসাবায় মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ। চামটার জঙ্গলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কালিদাসপুরের বাসিন্দা চিরঞ্জিত মণ্ডল। সঙ্গীদের দাবি, আচমকা একটা বাঘ নৌকোর ওপর লাফিয়ে চিরঞ্জিতকে টেনে নিয়ে যায়। সুন্দরবন কোস্টাল থানা এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে তল্লাশি জারি হয়েছে। অন্যের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে 7 কোটি টাকার প্রতারণার অভিযোগ। গ্রাহকের লিখিত অভিযোগ দায়ের বহরমপুর সাইবার ক্রাইম থানায়। গ্রেফতার জালিয়াতি চক্রের 3 পান্ডা। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। সীমান্তে সোনার বিস্কিট সমেত গ্রেফতার পাচারকারী। আর ওই বিস্কিটের বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারি হাকিমপুর চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত মোটর বাইক। বিস্কিটগুলি দুবাই, মায়ানমার, বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে। তদন্তে স্বরূপনগর থানার পুলিশ এবং বিএসএফ। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH